বাংলাদেশের ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যা নিয়ে খোলাখুলি কথা বলতেও অনেকে একটু দ্বিধাবোধ করেন। একদিকে যেমন তুমুল বিতর্ক, ঠিক, অন্যদিকে রক্ত আর বারুদের গন্ধ। সিরাজ শিকদার আর তার পূর্ব বাংলার সর্বহারা পার্টি, ঠিক তেমনই একটা অধ্যায়। একদম। আজ আমরা হাতে থাকা বিভিন্ন নোট, কিছু পুরনো লেখা আর ঐতিহাসিক বিশ্লেষণ ঘেটে এই পুরো আলো আঁধারির গল্পটা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, দেখা যাক কিভাবে একজন মেধাবী ছাত্র শোষণ মুক্তির স্বপ্ন নিয়ে এক ভয়ঙ্কর বিপ্লবের জন্ম দিয়েছিলেন। আমাদের আজকের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনো পক্ষ নেওয়া নয়। না, একদমই না। আমাদের লক্ষ্য হল নির্মোহভাবে পুরো ছবিটা তুলে ধরা। আমরা দেখব সিরাজ শিকদারের রাজনৈতিক দর্শনটা আসলে কি ছিল, আর কেনই বা তার দল সদ্য স্বাধীন হওয়া একটা রাষ্ট্রের বিরুদ্ধেই অস্ত্র তুলে নিল। ঠিক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমরা সেই অন্ধকার দিকটাও খতিয়ে দেখব, যেখানে আদর্শের নামে দলের ভেতরেই হুমায়ুন কবিরের মতো একজন বুদ্ধিজীবীর নির্মম হত্যাকাণ্ড। চলুন তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। সিরাজ শিকদার নামটা শুনলেই কেমন একটা রহস্যময় বিপ্লবী চেহারা চোখে ভাসে, কিন্তু কে ছিলেন তিনি আসলে? এই পরিচয়টাই তো বেশ জটিল। হ্যাঁ, আমাদের সূত্রগুলো বলছে তিনি ছিলেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন তুখোড় ছাত্র, ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের প্রভাবশালী নেতা ছিলেন। একদম। সেখান থেকেই তো সশস্ত্র বিপ্লবের পথে তার যাত্রাটা বলা যায় শুরু হলো। কিন্তু কিভাবে? একজন মেধাবী ছাত্র রাজনীতির সাথে যুক্ত, কিন্তু সরাসরি সশস্ত্র বিপ্লব। এর শেকড়টা ছিল আসলে তার আদর্শের গভীরে। তিনি মাও সেতুংয়ের দর্শনে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। সেই 60-এর দশক থেকে। হ্যাঁ, 60-এর দশকেই তিনি একটা থিসিস তৈরি করেন, যেখানে তিনি খুব পরিষ্কারভাবে বলেন যে পূর্ব বাংলা আসলে পশ্চিম পাকিস্তানের একটা উপনিবেশ ছাড়া আর কিছুই নয়। আচ্ছা, আর এই উপনিবেশ থেকে মুক্তির একমাত্র পথ সশস্ত্র জাতীয় গণতান্ত্রিক বিপ্লব। আলোচনার টেবিলে কিছু হবে না, মুক্তি আসবে বন্দুকের নলেই। তার সেই ছাত্র অবস্থাতেই তার পথটা একেবারে স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এই ভাবনাকে তিনি বাস্তবে রূপ দিলেন কিভাবে? শুধু থিসিস লিখে তো আর বিপ্লব হয় না। না, হয় না। তিনি ধাপে ধাপে সংগঠন গড়ে তোলেন। ধরুন 1967 সালে ঢাকায় তৈরি করলেন মাও সেতুং চিন্তাধারা গবেষণা কেন্দ্র। আর তারপর এর ঠিক পরেই 1968-তে পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন। তখন ঢাকার দেওয়ালে দেওয়ালে তাদের পোস্টার আর চিকা মারা হতো। হ্যাঁ, সেই বিখ্যাত স্লোগান, বন্দুকের নলই সকল ক্ষমতার উৎস। ঠিক। এই একটা লাইনই কিন্তু তখনকার রাজনৈতিক আবহে একটা বিরাট ঝাঁকুনি দিয়েছিল। তার যখন বেশিরভাগ দলই নিয়মতান্ত্রিক রাজনীতির কথা ভাবছে, তিনি তখন সরাসরি সশস্ত্র পথের কথা বলছেন। আচ্ছা, তার এই দর্শনের শত্রু হিসেবে কাদের চিহ্নিত করা হয়েছিল? এখানেই বিষয়টা খুব ইন্টারেস্টিং। তিনি দুটি প্রধান শত্রু চিহ্নিত করেন। প্রথমটা নিশ্চয় মার্কিন সাম্রাজ্যবাদ। হ্যাঁ, ওটা তো পরিষ্কার। কিন্তু দ্বিতীয় নামটাই ছিল চমকপ্রদ, সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ। সোভিয়েত ইউনিয়ন। তার তৎকালীন বামধারার সাথেও তার একটা বিরোধ ছিল। বিরাট বিরোধ। কারণ মাওবাদী তত্ত্বে সেই সময়কার সোভিয়েত ইউনিয়নকে আর সত্যিকারের সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখা হতো না। তাদের চোখে সোভিয়েত ইউনিয়ন মুখে সমাজতন্ত্রের কথা বললেও কাজে সাম্রাজ্যবাদী চালাচ্ছিল। তাই আমেরিকার মতোই তারাও ছিল প্রধান শত্রু। আচ্ছা, তার দাঁড়ায় তারা প্রচলিত বামপন্থী ধারা থেকেও নিজেদের একেবারে আলাদা করে নিয়েছিল। একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন, দুই পরাশক্তির বিরুদ্ধেই তাদের অবস্থান। একদম। আর এই ভিন্ন ধারার প্রকাশটা মুক্তিযুদ্ধের ঠিক আগে খুব জোরালোভাবে দেখা যায়। কিভাবে? যখন আওয়ামী লীগ আলোচনার মাধ্যমে একটা রাজনৈতিক সমাধানের চেষ্টা করছে, তখন সিরাজ শিকদার হাঁটছেন একেবারে অন্য পথে। 1971 সালে 2 মার্চ তিনি শেখ মুজিবুর রহমানকে একটি খোলা চিঠি দেন। খোলা চিঠি? হ্যাঁ, সেই চিঠিতে তিনি কোনো রকম রাগঢাক না করেই সশস্ত্র সংগ্রাম শুরু করার আহ্বান জানান। আর কৃষক শ্রমিক সহ সব দেশপ্রেমিক শক্তিকে নিয়ে একটা বিপ্লবী জোট সরকার গঠনের প্রস্তাব দেন। তার তিনি মূল ধারার জাতীয়তাবাদী আন্দোলন থেকে নিজের পথটা পুরোপুরি আলাদা করে নিলেন। ঠিক। এরপর তো মুক্তিযুদ্ধ শুরু হলো। আর সেই যুদ্ধের ময়দানেই জন্ম নিল পূর্ব বাংলার সর্বহারা পার্টি। বরিশালের পেয়ারা বাগানের সে বিখ্যাত ঘটনাটা, তাই না? হ্যাঁ, 1971 সালের 3 জুন বরিশালের ঝালখাটির পেয়ারা বাগানে আনুষ্ঠানিকভাবে পূর্ব বাংলার সর্বহারা পার্টি গঠিত হয়।
কিছু উৎসে তো এই পেয়ারা বাগানকেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে প্রথম মুক্তাঞ্চল হিসেবে দাবি করা হয়। কিন্তু দেশ স্বাধীন হবার পর তাদের লড়াইয়ের মোড়টাই তো ঘুরে গেল। একদম। যে দেশটাকে স্বাধীন করার জন্য তারা লড়ছিল, সেই স্বাধীন রাষ্ট্রই তাদের প্রধান শত্রুতে পরিণত হলো। এটা কেন হলো? কারণ তাদের চোখে এই স্বাধীনতা ছিল একটা অসম্পূর্ণ স্বাধীনতা। তারা সদ্য স্বাধীন বাংলাদেশকে বলতো ভারতের উপনিবেশ, আর তৎকালীন আওয়ামী লীগ সরকারকে ভারতের দালাল বা পুতুল সরকার। তাদের বিশ্লেষণ ছিল খুব সহজ। এক প্রভুর অর্থাৎ পাকিস্তানের হাত থেকে দেশ আরেক প্রভুর ভারতের হাতে পড়েছে। এই কারণেই কি তারা বিজয় দিবসকে কালো দিবস বলতো? হ্যাঁ, এর প্রতিবাদে তারা 1973 আর 74 সালে 16ই ডিসেম্বরকে কালো দিবস হিসাবে ঘোষণা করে, দেশব্যাপী হরতালও পালন করে। আর সেই হরতালে তো মাওলানা ভাসানীর মতো নেতাও সমর্থন দিয়েছিলেন। ঠিক, এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। আচ্ছা, রাষ্ট্রের বিরুদ্ধে তাদের সশস্ত্র কার্যকলাপের মাত্রাটা ঠিক কেমন ছিল? কিছু পরিসংখ্যান যা পাওয়া যায় তা তো রীতিমতো চমকে দেওয়ার মতো। হ্যাঁ, তাদের কর্মকাণ্ড নিছক কোনো বিচ্ছিন্ন হামলা ছিল না, বরং একটা সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। 1973 আর 74 এই 2 বছরে তারা একরকম যুদ্ধই ঘোষণা করেছিল বলা যায়। যেমন তথ্য অনুযায়ী এই 2 বছরে তারা মোট 8টা থানা, 6টা ব্যাংক আর 9টা পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প সফলভাবে দখল করে। মাত্র 2 বছরে 8টা থানা দখল। একটা সদ্য স্বাধীন দেশের জন্য এটা তো প্রায় একটা ছোটখাটো যুদ্ধের মতো। যুদ্ধের মতোই তো। থানা দখলের মানে হলো একটা এলাকায় রাষ্ট্রীয় কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করা, আর ব্যাংক লুটের মাধ্যমে তারা সংগঠনের খরচ আর অস্ত্র কিনত। একটি উৎসে তাদের এই কৌশলকে রাষ্ট্রের রক্তনালী সদৃশ যোগাযোগ ও জ্বালানি ব্যবস্থায় আঘাত হানার চেষ্টার সাথে তুলনা করা হয়েছে। তার মানে তারা রাষ্ট্রের শিরা উপশিরা কেটে দিয়ে একে দুর্বল করে ফেলতে চেয়েছিল। একদম। সরকারের জন্য এটা ছিল এক বিরাট মাথা ব্যথার কারণ। একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের চেষ্টা, অন্যদিকে দেশের ভেতরেই আরেকটা সশস্ত্র গোষ্ঠীর উত্থান। কিন্তু রাষ্ট্রের সাথে এই সংঘাতের পাশাপাশি তাদের নিজেদের ভেতরে যা চলছিল সেটা হয়তো আরও বেশি ভয়ঙ্কর। ঠিক। কারণ শত্রু যখন বাইরে থাকে লড়াইটা একরকম, কিন্তু শত্রু যখন নিজের ঘরেই তৈরি হয় তখন আদর্শের পরীক্ষাটা হয় আসল। এখানেই তো সেলিম শাহনেওয়াজ আর কবি হুমায়ুন কবিরের হত্যাকাণ্ড প্রসঙ্গটা চলে আসে। ঠিক, এই ঘটনাটা পার্টির ভেতরের আদর্শিক কঠোরতা আর নির্মমতার সবচেয়ে বড় উদাহরণ। ঘটনাটার কেন্দ্রে ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম শাহনেওয়াজ, যার পার্টি নাম ছিল ফজলু। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কবি হুমায়ুন কবিরের বোন আলমতাজ বেগম মিনু। ফজলু আর মিনুর মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রেম এবং বিয়ে, এটা কিভাবে একটা বিপ্লবী পার্টির জন্য অপরাধ হতে পারে? এখানেই সিরাজ শিকদারের আদর্শের সবচেয়ে বলা যায় ভয়ঙ্কর দিকটা বেরিয়ে আসে। তার দর্শনে বিপ্লবের স্বার্থই সর্বোচ্চ, ব্যক্তির কোনো স্থান নেই, প্রায় নেই বললেই চলে। মাওবাদী তত্ত্বে ব্যক্তিকে পার্টির ঊর্ধ্বে স্থান দেওয়ার কোনো সুযোগ নেই। প্রেম, পরিবার, এইসব ব্যক্তিগত অনুভূতিকে বিপ্লবের পথে বাধা বা বুর্জুয়া বিলাসিতা হিসেবে দেখা হতো। আচ্ছা, এর সাথে আরও একটা বিষয় যোগ হয়েছিল। সেলিম শাহনেওয়াজ পার্টির ভেতরে সিরাজ শিকদারের একচ্ছত্র নেতৃত্বের সমালোচনা করা শুরু করেছিলেন। তাহলে দুটো বিষয় একসাথে, একদিকে নেতৃত্বের সমালোচনা, অন্যদিকে প্রেম ও বিয়ের মতো একটা ব্যক্তিগত সিদ্ধান্ত। হ্যাঁ, এই দুটো মিলে সিরাজ শিকদারের কাছে এটা একটা আদর্শিক এবং ব্যক্তিগত বিদ্রোহের মতো মনে হয়েছিল। এটাকে শুধু একটা প্রেম বিয়ের ঘটনা হিসেবে দেখা হয়নি, দেখা হয়েছে পার্টির শৃঙ্খলার বিরুদ্ধে এক বিরাট ষড়যন্ত্র হিসেবে। এর পরিণতি কি হলো? সিরাজ শিকদার তাদের বিরুদ্ধে গোপন মৃত্যুদণ্ড জারি করেন। মৃত্যুদণ্ড? হ্যাঁ, আর সেই দণ্ড কার্যকর করার জন্য বেছে নেওয়া হয় এক আশ্চর্য দিন, 1972 সালের 3 জুন, যা ছিল পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেই? সেই দিনেই সেলিম শাহনেওয়াজকে হত্যা করে তার লাশ সুগন্ধা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এটা তো দলের বাকিদের জন্য একটা পরিষ্কার বার্তা। অবশ্যই। পার্টি পরে একটা ইশতেহারেও খুব গর্বের সাথে ঘোষণা করে যে পূর্ব বাংলার সর্বহারা পার্টির বীর গেরিলারা এই বিশ্বাসঘাতক চক্রকে খতম করে সর্বহারা পার্টির প্রথম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে। তার মানে এটাকে তার একটা বিপ্লবী কাজ হিসেবেই প্রতিষ্ঠা করতে চেয়েছিল। একদম। আর কবি হুমায়ুন কবির, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন কবি, তাকে কেন এই নৃশংসতার শিকার হতে হলো? হুমায়ুন কবিরের অপরাধ ছিল দুটো। প্রথমত, তিনি তার বোন মিনু আর ভগ্নিপতি সেলিম শাহনেওয়াজের সম্পর্ককে সমর্থন করেছিলেন। আর দ্বিতীয়ত, যখন পার্টি তাদের খুঁজছিল
তখন তিনি তাদের আশ্রয় দিয়েছিলেন। পার্টির চোখে তিনি হয়ে ওঠেন এই বিদ্রোহী চক্রের প্রধান প্রতিক্রিয়াশীল বুদ্ধিজীবী। মানে আশ্রয় দেওয়াটাই তার জন্য কাল হলো? হ্যাঁ, পার্টির একটা দলিলে বলা হয় হুমায়ুন কবিরের উদ্দেশ্য ছিল চক্রান্তকারীদের চর হিসেবে গোপনে পার্টির মাঝে অবস্থান করা এবং পার্টির ক্ষতি করা। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে শুধু তার বোনকে আশ্রয় দেওয়ার জন্য হত্যা করা হলো, এটা তো অবিশ্বাস্য। হত্যাকাণ্ডটি কিভাবে ঘটানো হয়েছিল? আমাদের হাতে থাকা একটা বিবরণে বলা হয়েছে ঘটনাটা ঘটেছিল 1972 সালের 6 জুন রাতে। হুমায়ুন কবিরকে তার ইন্দিরা রোডের বাসা থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। ডেকে নিয়ে যাওয়া হয়? হ্যাঁ, আর এই ডেকে আনার কাজটি করেছিলেন আরেক পরিচিত মুখ, ফরহাদ মজহার। ফরহাদ মজহার? হ্যাঁ, এরপর একটা নির্জন মাঠে নিয়ে গিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়। একটি উৎসে ফরহাদ মজহারের ভূমিকাকে তুলনা করা হয়েছে শিকারকে অসাবধান অবস্থায় শিকারীর সামনে নিয়ে আসার সাথে। তার মানে পরিচিত মুখ হওয়ায় হুমায়ুন কবির হয়তো কোনো বিপদ আজ করতে পারেননি। সম্ভবত পারেননি। যদিও বলা হয় পার্টি নাকি পরে স্বীকার করেছিল যে এই হত্যাকাণ্ডটা একটা ভুল ছিল। হ্যাঁ, কিন্তু এই ভুল শব্দটা তো আসলে কিছুই বদলায় না, তাই না? না, কিছুই বদলায় না। হুমায়ুন কবিরের হত্যাকাণ্ড ছিল দলের অভ্যন্তরীণ শুদ্ধি অভিযানের একটা ভয়ঙ্কর উদাহরণ। এটা দেখিয়ে দেয় সিরাজ শিকদারের কাছে বিপ্লবের আদর্শ ছিল একটা কঠোর ছাঁচের মতো, যেখানে ব্যক্তিগত আবেগ, ভালোবাসা বা পারিবারিক সম্পর্কের কোনো স্থান ছিল না। একদম। আর এই ছাঁচের বাইরে গেলেই চরম শাস্তি, এমনকি নিরপরাধ আত্মীয়কেও রেহাই দেয়া হতো না। যে নেতা নিজের আদর্শ রক্ষার জন্য এতটা নির্মম হতে পারেন, তা নিজের শ্রেষ্ঠটা কেমন হয়েছিল? এটা প্রায় ভবিতব্যের মতোই মনে হয় যে এমন সহিংস পথের শেষটাও সহিংস হবে। ঠিক তাই। দেশব্যাপী শস্ত্র কর্মকাণ্ড চালানোর ফলে তিনি সরকারের মোস্ট ওয়ান্টেড ব্যক্তিতে পরিণত হন। তাকে ধরার জন্য দেশজুড়ে অভিযান চলছিল। আর অবশেষে 1975 সালের 1 জানুয়ারি চট্টগ্রামের হালিশহর থেকে তাকে গ্রেফতার করা হয়। কিছু সূত্র ইঙ্গিত দেয় যে দলেরই কোনো সদস্যের বিশ্বাসঘাতকতায় তিনি ধরা পড়েন। গ্রেফতারের ঘটনাটাও নাকি বেশ নাটকীয় ছিল। হ্যাঁ, একটা বিবরণে পাওয়া যায় তিনি একটা বেবি ট্যাক্সিতে করে যাচ্ছিলেন। পথে একজন অপরিচিত লোক লিফট চেয়ে ওঠে। কিছু দূর যাওয়ার পরে সেই লোক লাফ দিয়ে ট্যাক্সি থেকে নেমে পিস্তল উঁচিয়ে ট্যাক্সি থামায়। আর সাথে সাথে পুলিশ চলে আসে। হ্যাঁ, আগে থেকে ওত পেতে থাকা পুলিশ তাকে ঘিরে ফেলে। বোঝাই যায় পুরো পরিকল্পনাটি আগে থেকেই করা ছিল। এবং তার পরের দিনই তার মৃত্যু। এই ঘটনাটা স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত একটা ঘটনা, তাই না? যাকে বলা হয় প্রথম ক্রস ফায়ার। হ্যাঁ, পরদিন অর্থাৎ 2রা জানুয়ারি পুলিশি হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। সরকারি প্রেসনোটে বলা হয়েছিল তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যাওয়ার পথে তিনি পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে নিহত হন। কিন্তু এই সরকারি ভাষ্য তো প্রায় কেউই বিশ্বাস করেনি। না, করেনি। পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সিরাজ শিকদার তার গোপন দলের ডাকাতদের ভিড়িয়ে গুপ্ত হত্যা, ব্যাংক লুট আর ট্রেন দুর্ঘটনার মতো অপরাধের মাধ্যমে দেশের শান্তি বিঘ্নিত করছিলেন। কিন্তু মানুষ এই গল্পটা নেয়নি। আর এই অবিশ্বাস আর বিতর্ককে আরও উস্কে দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সেই বিখ্যাত উক্তি, কোথায় আজ সিরাজ শিকদার? ঠিক, এই উক্তিটি নিয়ে অনেক ভুল বোঝাবুঝি আছে। কখন এবং কোন প্রেক্ষাপটে তিনি এই কথাটি বলেছিলেন? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রচলিত ধারণা হলো সিরাজ শিকদারের মৃত্যুর পরদিনই শেখ মুজিব সংসদের সদর্পে এই উক্তিটি করেন। কিন্তু আমাদের হাতে থাকা তথ্য বলছে ঘটনাটি ঠিক তেমন নয়। তাহলে উক্তিটি করা হয়েছিল 1975 সালের 25 জানুয়ারি, অর্থাৎ সিরাজ শিকদারের মৃত্যুর প্রায় 23 দিন পর। 23 দিন পর? হ্যাঁ, সেদিন সংসদে সংবিধানের 4র্থ সংশোধনী পাশ হচ্ছিল, যার মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়। সেই দিন এক দীর্ঘ বক্তৃতার মাঝামাঝি সময়ে তিনি কথাটা বলেন। তার মানে প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। তার পুরো বক্তব্যটা কেমন ছিল? তার বক্তৃতার একটা অংশ ছিল এমন: স্বাধীনতা সংগ্রাম শুরু হওয়ার পর যারা এর বিরোধিতা করেছে কোনো দেশেই তাদের ক্ষমা করা হয়নি, কিন্তু আমরা করেছি। কিন্তু তারপরও এদের অনেকে শোধরায়নি। একজন রাতের আধারে মানুষ মেরে যাচ্ছে আর ভাবছে তাকে কেউ ধরতে পারবে না। কোথায় আজ সিরাজ শিকদার? আচ্ছা, তার মানে তিনি এটাকে তার সরকারের কঠোরতার একটা উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন। হ্যাঁ, যারা আইন নিজের হাতে তুলে নেয় তাদের প্রতি একটা হুঁশিয়ারি হিসেবে। কিন্তু সময় আর প্রেক্ষাপটের এই ভিন্নতা পুরো উক্তিটিকে একটা অন্য মাত্রা দেয়।
তাহলে সবকিছু মিলিয়ে যা দাঁড়াচ্ছে, সিরাজ শিকদারকে এক কথায় বর্ণনা করা সম্ভব না। খুবই কঠিন। একদিকে তিনি একজন মেধাবী বিপ্লবী তাত্ত্বিক, যিনি শোষণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, পাকিস্তানের উপনিবেশ থেকে পূর্ব বাংলাকে মুক্ত করার স্বপ্ন দেখেছিলেন। আবার অন্যদিকে তিনি এমন এক সহিংস পথের নেতা, যার আদর্শের অনমনীয়তা, তার লৌহ কঠিন শৃঙ্খলা দলের ভেতরে এবং বাইরে বহু মানুষের মৃত্যুর কারণ হয়েছিল। ঠিক, তিনি এমন এক ট্র্যাজিক চরিত্র, যার স্বপ্নটা হয়তো মহৎ ছিল, কিন্তু সেই স্বপ্নে পৌঁছানোর পথটা ছিল রক্তে ভিজা। হ্যাঁ, তিনি যে ব্যবস্থা ভাঙতে চেয়েছিলেন, সেই ভাঙার প্রক্রিয়ায় নিজেই আরেক ধরনের ভয়ঙ্কর ব্যবস্থা তৈরি করেছিলেন। তার গল্পটা আমাদের দেখায় যে আদর্শ যখন চরমপন্থার রূপ নেয়, তখন তা কতটা বিধ্বংসী হতে পারে। এই আলোচনার শেষে একটা বড় প্রশ্নই মাথায় ঘুরছে, আর সেই প্রশ্নটাই হয়তো আমরা আমাদের শ্রোতাদের জন্য রেখে যেতে পারি। মুক্তির লক্ষ্যে পরিচালিত একটি বিপ্লবী আন্দোলন যখন চরমপন্থা আর অভ্যন্তরীণ শুদ্ধি অভিযানের পথে হাঁটে, তখন কি তা নিজেই সেই নিপীড়নমূলক ব্যবস্থার প্রতিচ্ছবি হয়ে ওঠার ঝুঁকি তৈরি করে না, যার বিরুদ্ধে তার জন্ম? এই ভাবনাটা রইল।